হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর সরকার। আজকে আমরা পরিবেশবিদ্যার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি, যে ক্লাসটি তোমাদের প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক্লাস 3 থেকে ক্লাস 8-এর যে পরিবেশবিদ্যা বইটি আছে, সেই বইটি থেকে কিছু প্রশ্ন নিয়ে, যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই যত্ন সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবে। শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দিয়ে কী আছে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, মফলং পবিত্র বনভূমি অবস্থিত অপশান এ মেঘালয়ে, অপশান বি পশ্চিমবঙ্গে, অপশান সি হিমাচল প্রদেশে, অপশান ডি অরুণাচল প্রদেশে। তো মফলং যে পবিত্র বনভূমি, সেটা কোথায় অবস্থিত? ঝটপট তোমরা কমেন্টে তোমাদের উত্তর জানিয়ে দাও এবং তারপর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও, ঠিক হচ্ছে কি না দেখে নাও। এইভাবে তোমরা তোমাদের প্র্যাকটিসটা কিন্তু পরীক্ষার শেষ দিন অবধি চালিয়ে যেতে পারো। তো দেখো, মফলং পবিত্র বনভূমি কোথায় অবস্থিত? এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মেঘালয় রাজ্যে কিন্তু মফলং পবিত্র বনভূমিতে অবস্থিত। তাহলে অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি। 2 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। দেখো, স্টার দেওয়া প্রশ্ন, গাছের বিভিন্ন অংশ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয়, যেমন উচ্চ রক্তচাপ কমাতে রেসারপিন ব্যবহার করা হয়। তো পরীক্ষার সময় এরকম একটা প্রশ্ন দিতে পারে, উচ্চ রক্তচাপ কমাতে কী ব্যবহার করা হয়? তো রেসারপিন ব্যবহার করা হয়। নিম্নলিখিত কোন গাছের মূল থেকে এই রেসারপিন পাওয়া যায়? অপশান এ কফি, অপশান বি সিঙ্কোনা, অপশান সি সর্পগন্ধা, অপশান ডি ধুতুরা। ঝটপট এই প্রশ্নটির উত্তর কমেন্টে জানিয়ে দাও কোনটি উত্তর হবে। তো রেসারপিন কোন গাছের মূল থেকে পাওয়া যায়? দেখো, একটা ছোট্ট প্রশ্নকে কত বড় লম্বা চওড়া করে কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা হলো। তো এরকমই আমার প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার হলে কিন্তু এত বড় বড় করে করতে পারে। এই প্রশ্নটা মনে হয় WB টেট 2017-র যে টেটটা হয়েছিল, যেটা 2021-এ পড়েছিল, সেখানকার এই প্রশ্নটা ছিল কিন্তু। তো দেখো, অপশান সি সর্পগন্ধা কিন্তু এখানে সঠিক হতে যাবে। সর্পগন্ধা গাছের যে মূল, সেখান থেকে রেসারপিন পাওয়া যায়, আর এই রেসারপিন কিন্তু উচ্চ রক্তচাপ কমাতে কিন্তু সহায়তা করে। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, আরও একটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো কি বলেছে, ভারতের উৎপন্ন বিদ্যুৎ শক্তির কত শতাংশ জলবিদ্যুৎ প্রকল্প থেকে আসে? মানে জলবিদ্যুৎ থেকে কত শতাংশ বিদ্যুৎ ভারতে আসে? সব থেকে বেশি আসে কিন্তু তাপবিদ্যুৎ থেকে, তারপরে আসে জলবিদ্যুৎ থেকে। তো কত? 10 থেকে 20%, নাকি 20 থেকে 30%? অপশান সিতে আছে 5 থেকে 10%, অপশান ডিতে আছে 15 থেকে 25%। ঠিক আছে, তো এটার উত্তর বলো, কত উত্তর হবে? তো ভারতে উৎপন্ন বিদ্যুৎ শক্তির কত শতাংশ জলবিদ্যুৎ প্রকল্প থেকে আসে? তো অ্যাকচুয়ালি ভারতে যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, তার জলবিদ্যুৎ প্রকল্প থেকে বা জলবিদ্যুৎ থেকে আসে 22%। ঠিক আছে, 22%। তোমরা নেট সার্চ করে দেখবে 22%ই শো করে। তো এখানে সেরকম তো অপশান নেই, তাহলে 20 থেকে 30 যেটা আছে সেটাই আমরা উত্তর করব। অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এল নিনো কি? অপশান এতে আছে প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত, অপশান বিতে আছে ভারত মহাসাগরের জলোচ্ছ্বাস, অপশান সিতে আছে আটলান্টিক মহাসাগরের শীতল স্রোত, অপশান ডি উপরের কোনোটিই নয়। তো ঝটপট বলো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? খুব সোজা একটা প্রশ্ন তোমাদের সামনে রাখা হয়েছে, এল নিনো কী জিনিস? অপশান এতে যেটা আছে সেটাই উত্তর, প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ হয়ে গেল। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, যে তারাকে নড়তে দেখা যায় না। দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কোন তারাকে নড়তে দেখা যায় না, মানে নড়াচড়া করতে দেখা যায় না, এক জায়গায় স্থির থাকে? অপশান এতে আছে অত্রি, অপশান বিতে আছে পুলহ, অপশান সিতে আছে পুলস্ত, অপশান ডিতে আছে ধ্রুবতারা। তাহলে কোন তারাকে নড়তে দেখা যায় না? ঝটপট উত্তর করো 5 নম্বর প্রশ্নের। প্রশ্ন নাম্বার দিয়ে তোমরা কিন্তু কমেন্টে তোমাদের কমেন্ট করে উত্তরটা জানাও এবং তারপর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন আছে, এবং প্রশ্ন যদি এই সবই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে, তাহলে কিন্তু তোমরা চোখ বন্ধ করে কিন্তু উত্তরটা করে আসতে পারবে। তো যে তারাকে নড়তে দেখা যায় না তা হলো অপশান ডি ধ্রুবতারা। ধ্রুবতারা কিন্তু এক জায়গায় স্থিরভাবে থাকে, একে কিন্তু নড়াচড়া করতে দেখা যায় না। ঠিক আছে, তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, পানীয় জলের পিএইচ এর মান কত? ঠিক আছে, পিএইচ হলো একটা স্কেল, যেখানে আমরা জানি
1 থেকে 14 পর্যন্ত আছে, 0 থেকে 7 বা 1 থেকে 7 যেটা অ্যাসিড, 7 থেকে 7টা হচ্ছে পশম এবং 7 থেকে 14 যেটাকে আমরা ক্ষারীয় বলি। ঠিক আছে, তো বিশুদ্ধ জলের পিএইচ কত? অপশান এতে আছে 5, অপশান বিতে আছে 6, অপশান সিতে আছে 8, অপশান ডিতে আছে 7। তো বিশুদ্ধ জলের পিএইচ কিন্তু একদম নর্মাল থাকে, মানে যেটাকে আমরা পোষম বলে থাকি। কি বলে থাকি? পোষম। পয়রাফলা, তালবেশ্য আর পোষম। তো পোষম কত হয়? 7 হয়। তো 7 অপশান ডিতে আছে, ডি কিন্তু আমাদের সঠিক উত্তর 6 নাম্বার প্রশ্নের। নেক্সট প্রশ্ন 7 নাম্বার প্রশ্ন, আরও একটা সুন্দর প্রশ্ন। গ্রিন বেঞ্চ বা সবুজ বেঞ্চ কবে গঠিত হয়? গ্রিন বেঞ্চ বা সবুজ বেঞ্চ কবে গঠিত হয়? অপশান এ 1974, অপশান বি 1986, অপশান সি 1989, অপশান ডি 1950। তো ঝটপট বলো এখানে সঠিক উত্তর কোনটা হবে? গ্রিন বেঞ্চ বা সবুজ বেঞ্চ কবে গঠিত হয়? 1974 নাকি 1986 নাকি 1989 না 1950? এখানে কিন্তু সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি, 1986 সালে কিন্তু গ্রিন বেঞ্চ বা সবুজ বেঞ্চ কিন্তু গঠিত হয়। 7 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি। নেক্সট প্রশ্ন 8 নাম্বার প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। ঠিক আছে, তোমাদের জন্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গবাদি পশুদের পাকস্থলীর রুমেন প্রকোষ্ঠে, তাহলে পাকস্থলীর একটা প্রকোষ্ঠের নাম হচ্ছে রুমেন প্রকোষ্ঠ, সেখানে মিথানোজনিক ব্যাকটেরিয়ার ক্রিয়ায় উৎপন্ন হয়। মিথানোজনিক ব্যাকটেরিয়ার ফলে কি উৎপন্ন হয়? কোন গ্যাস উৎপন্ন হয়? ঠিক আছে, সাধারণত মিথানোজনিক ব্যাকটেরিয়ার ফলে একটা গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটির নাম কি? অপশান এতে আছে অ্যামোনিয়া, অপশান বিতে আছে হাইড্রোজেন, অপশান সিতে আছে মিথেন, অপশান ডিতে আছে গ্যাস কার্বন। তাহলে কোন গ্যাসটি যে গবাদি পশু আছে, মানে গরু যদি আমরা ধরি, গরুর পাকস্থলীতে রুমেন প্রকোষ্ঠে মিথানোজনিক ব্যাকটেরিয়া ক্রিয়ার উৎপন্ন হয়। তো মিথানোজনিক ব্যাকটেরিয়ার ক্রিয়ায় উৎপন্ন হয় কোন গ্যাসটি? রুমেন প্রকোষ্ঠতে। ঝটপট বলো 8 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মিথানোজনিক ব্যাকটেরিয়ার সঙ্গে কিন্তু সবসময় মিথেন গ্যাসের সম্পর্ক আছে, তো মিথেন গ্যাসটি উৎপন্ন হবে। তো উৎপন্ন হয় কোন গ্যাস? মিথেন গ্যাস। তাহলে 8 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন আমরা মুভ করছি 9 নাম্বার, গম্ভীরা পালা হয় কোথায়? গম্ভীরা এক জায়গার নিতনত্ব, তো এইটা কোথায় হয়? অপশান এতে আছে বীরভূমে, অপশান বিতে আছে বাঁকুড়া, অপশান ডিতে আছে মালদাতে, অপশান ডিতে আছে মেদিনীপুরে। তো এটা কোথায় দেখা যায় গম্ভীরা? তো গম্ভীরা পালা দেখা যায়, এটা একটা যাত্রার ব্যাপার। ঠিক আছে, যাত্রা নাটকের মতো। তো এটা কোথায় দেখা যায়? এটা আমাদের পশ্চিমবঙ্গের মালদাতে দেখতে পাই, আর বাংলাদেশের দিনাজপুরে কিন্তু এই গম্ভীরা পালা কিন্তু দেখতে পাওয়া যায়। তো অপশান সি কিন্তু মালদা এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু মালদা। নেক্সট প্রশ্ন আমরা 10 নম্বর প্রশ্নে দেখি কি বলেছে। একটা খুব সুন্দর প্রশ্ন আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এশিয়া মহাদেশের সার্ক একটা রোগের নাম হয়, তো রোগটি প্রথম কত সালে দেখা যায় এশিয়া মহাদেশে? ঠিক আছে, অপশান এতে আছে 2003, অপশান বিতে আছে 2005, অপশান সিতে আছে 1999, অপশান ডিতে আছে 2010। তো এখানে এই 4টি অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে? তোমরা ঝটপট কমেন্ট করে জানাও। এশিয়া মহাদেশে সার্ক রোগটি প্রথম কত সালে দেখা যায় এবং কোথায় দেখা যায় সেটা বলো। ঠিক আছে, তো আমরা যদি একটু ভালো করে যদি এটা ক্লারিফিকেশান করতে চাই, তো দেখবে 16ই নভেম্বর 2002 সালে চায়নাতে কিন্তু এই রোগটা প্রথম দেখা যায়। ঠিক আছে, বা এই ভাইরাসের ফলে এই রোগটি, সার্ক রোগটি কিন্তু প্রথম দেখা যায়। তো দেখো এখানে অপশানে কোনো জায়গায় কিন্তু 2002 লেখা নেই, তাহলে আমরা কোন অপশানটা এখানে চুজ করব? তো 2002-এর খুব কাছাকাছি যে অপশানটা আছে দেখো 2003, সেটাকেই কিন্তু আমরা অপশান উত্তর হিসাবে কিন্তু নিয়ে নেব। তো এখানে উত্তরটা কিন্তু 2003 হবে, কিন্তু অ্যাকচুয়াল যদি ডেট বা সাল যদি বলে 16ই নভেম্বর 2002 সালে কিন্তু চায়নাতে এই সার্ক রোগটি প্রথম দেখা মেলে, এবং সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। সেই সোর্সে আমরা এখানে 10 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর কিন্তু অপশান এ নেব। চলো পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, শব্দকে জব্দ করতে পারে এমন একটি গাছ কোনটি? অপশান এ লাউ, অপশান বি নারকেল, অপশান সি ছাতিম, অপশান ডি সুপারি। তো এই প্রশ্নটা আমি এর আগেও কোনো একটা
প্র্যাকটিস সেটে কিন্তু করিয়ে দিয়েছি। খুব সুন্দর প্রশ্ন। শব্দকে জব্দ করতে পারে এমন একটি গাছ হলো অপশান সি ছাতিম। তাহলে ছাতিম কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, লেপচা মিউজিয়াম রয়েছে কোথায়? আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড কিন্তু প্রশ্ন, ঠিক আছে। লেপচা মিউজিয়াম রয়েছে কোথায়? অপশান এ কালিম্পং, অপশান বি কার্শিয়াং, অপশান সি জলপাইগুড়িতে, অপশান ডি আলিপুরদুয়ারে। তো ঝটপট বলো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? লেপচা মিউজিয়াম রয়েছে কোথায়? ফটাফট উত্তর করো। কেউ কারোর উত্তর দেখে করবে না, নিজেরা যেটা জানো তার উপরে নির্ভর করেই উত্তর করো। ভুল হলে কোনো অসুবিধা নেই, এখানে ঠিক হয়ে যাবে। পরীক্ষার হলে যেন সেই ভুলটা যাতে না হয় সেটাই কিন্তু দেখতে হবে। তো লেপচা মিউজিয়াম রয়েছে অপশান এ কালিম্পংয়ে। কালিম্পংয়ে কিন্তু আমরা জানি লেপচা মিউজিয়ামটি রয়েছে। তাহলে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, আরও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রটি কোন অরণ্যের মাঝে অবস্থিত? রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রটি কোন অরণ্যের মাঝে অবস্থিত? তো সবার আগে বলো রাজা ভাত খাওয়াটা কোথায় অবস্থিত? তো আমি যদি ভুল না করি রাজা ভাত খাওয়া কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত। জলপাইগুড়ি। এটা কোন অরণ্যের মাঝে অবস্থিত? অপশান এ সুন্দরবন, অপশান বি জলদাপাড়া, অপশান সি গরুমারা, অপশান ডি বক্সা। তো ঝটপট বলো কোনটা উত্তর হবে। দেখো সুন্দরবনটা তো হবে না, তাহলে বাকি তিনটের মধ্যে এবার কোনটা জলদাপাড়ায় আছে? জলপাইগুড়িতে প্রায় সবকটাই কিন্তু জলপাইগুড়ির আশেপাশে রয়েছে। তো এবার কোনটা উত্তর হবে ঝটপট বলো। রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রতে কোন অরণ্যের মাঝে অবস্থিত? ফটাফট উত্তর করো। 13 নম্বর প্রশ্ন নাম্বার দিয়ে কিন্তু তোমরা তোমাদের উত্তরটা জানাও। এবার শেষে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও ঠিক হচ্ছে কিনা দেখে নাও। তো দেখো রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রটি কিন্তু বক্সা যে অরণ্য আছে তার মাঝে অবস্থিত। অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন কি বলেছে? স্কোয়াশ এক ধরনের সবজি, পেঁপের মতো দেখতে হয় অনেকটা। তো স্কোয়াশের চাষ হয় কোথায়? অপশান এ সমভূমিতে, অপশান বি মরুভূমিতে, অপশান সি পাহাড়ে, অপশান ডি লবণাক্ত মাটিতে। তো স্কোয়াশের চাষ কোথায় হয়? ঝটপট বলো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো স্কোয়াশের চাষ কিন্তু হয় মরুভূমিতে। অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। মানে বালিযুক্ত যে মাটি সেই মাটিতেই কিন্তু স্কোয়াশের চাষটা, মানে মরুভূমি যেটা বলা হয় সেই মরুভূমিতেই কিন্তু স্কোয়াশের চাষ কিন্তু সবথেকে ভালো হয়। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা কত? আমরা যে ট্রেনের যে হর্ন দেয় বা হুইসেলটা দেয়, যে হুইসেল দিতে দিতে ট্রেন যে এগিয়ে চলে, সেই ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা কত? অপশান এ 60 ডেসিবেল, অপশান বি 90 ডেসিবেল, অপশান সি 120 ডেসিবেল, অপশান ডি 150 ডেসিবেল। তো ঝটপট বলো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? 60, 90, 120 না 150? তো দেখো সাধারণ শব্দের ডেসিবেল কিন্তু 60 থেকে 65 মধ্যে ধরা হয়, কিন্তু ট্রেনের যে হুইসেল সেই শব্দের মাত্রা কিন্তু 90 ডেসিবেলের কাছাকাছি। অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি, ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা হলো 90 ডেসিবেল বা 90 ডেসিবেল। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 16 নম্বর প্রশ্ন। ব্ল্যাক ডেথ বলা হয় যে রোগটিকে, তা হলো অপশান এ প্লেগ, অপশান বি ম্যালেরিয়া, অপশান সি স্মল পক্স, অপশান ডি যক্ষ্মা। ঝটপট বলো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? ব্ল্যাক ডেথ বলা হয় কোন রোগকে? প্লেগ, ম্যালেরিয়া, স্মল পক্স নাকি যক্ষ্মা? তো ব্ল্যাক ডেথ বলা হয় অপশান এ প্লেগ রোগকে। এই প্লেগ রোগের কিন্তু একসময় বিশাল মহামারীর আকার ধারণ করতো, তাই এই রোগটাকে বলা হয় ব্ল্যাক ডেথ। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি 17 নম্বর প্রশ্ন। জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন কে? অপশান এ রবার্ট কক, অপশান বি লুই পাস্তুর, অপশান ডি ডক্টর এডওয়ার্ড জেনার, অপশান ডি লিউয়েন হক। ঝটপট বলো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে কে?
এটা আমরা সবাই জানি, এটা কিন্তু লুই পাস্তুর হয়ে যাবে। অপশান বি কিন্তু সঠিক উত্তর 17 নম্বর প্রশ্নের। লুই পাস্তুর কিন্তু জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করে। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, নষ্ট হয়ে যাওয়া পাউরুটির উপর ধূসর কালো ছোপ ছোপ দাগ তৈরি হয় কিসের জন্য? দেখবে বাড়িতে অনেক দিন পাউরুটি নিয়ে এসে অনেক দিন ফেলে রাখলে সেই পাউরুটির গায়ে কিন্তু ছোপ ছোপ কালো কালো দাগ হয়ে যায়। সেই দাগটা কিসের জন্য হয়? অপশান এ ছত্রাক, অপশান বি ভাইরাস, অপশান সিতে আছে ব্যাকটেরিয়া, আর অপশান ডিতে আছে প্রোটোজোয়া। এটা কার জন্য বা কিসের জন্য কিন্তু এই যে পাউরুটির উপরে যে কালো কালো ছোপ ছোপ দাগ হয় সেটা জানতে চাওয়া হয়েছে। ঝটপট বলো 18 নম্বর প্রশ্ন কী উত্তর হবে? নষ্ট হয়ে যাওয়া পাউরুটির উপর ধূসর কালো ছোপ ছোপ দাগ তৈরি হয় কিসের জন্য? ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান এ ছত্রাক। ঠিক আছে, ছত্রাকের জন্যই কিন্তু আমরা দেখব পাউরুটির উপরে ধূসর কালো রঙের ছোপ ছোপ দাগ দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন কি বলেছে? খারিফ ফসলের একটি উদাহরণ। তো খারিফ ফসল বলতে সাধারণত বর্ষাকালে যে ফসলটা হয় সেটাকে আমরা বলি। সেই ফসলের একটা উদাহরণ কোনটা? অপশান এ গম, অপশান বি ভুট্টা, অপশান সি ছোলা, অপশান ডি সর্ষে। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? তো দেখো খারিফ ফসল, রবি ফসল এগুলোর উপরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। তো রবি ফসল কোনটা? যেটা শীতকালে চাষ করা হয়, আর খারিফ ফসল যেটা বর্ষাকাল বা গ্রীষ্মকালের দিকে চাষ করা হয় সেটাকে আমরা বলি খারিফ ফসল। তো এখানে যে 4টে অপশান আছে গম, ভুট্টা, ছোলা, সর্ষে, এর মধ্যে কোনটা খারিফ ফসল? তো দেখো আমরা যদি একটু অপশানগুলোকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। গম শীতকালে চাষ করা হয়, গমের সঙ্গে সঙ্গে সর্ষে চাষ করা হয়, এটা শীতকালে। ছোলাও কিন্তু শীতকালে চাষ করা হয়। একমাত্র ভুট্টা যেটা খারিফ ফসলের একটি উদাহরণ। অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি, খারিফ ফসলের একটি উদাহরণ হলো ভুট্টা। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, সরষাগারে সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। সরষাগারে সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় কোন জিনিসটি? অপশান এতে আছে হাইড্রোজেন, অপশান বিতে আছে নাইট্রোজেন, অপশান সিতে আছে অক্সিজেন, অপশান ডিতে আছে কার্বন ডাই অক্সাইড। তো ঝটপট বলো সরষাগারে সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় কোন জিনিসটি? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। খুব সুন্দর একটা প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, ভিভিআই প্রশ্ন। সরষাগারে সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় সেটা হলো অপশান বি নাইট্রোজেন। তাহলে 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি নাইট্রোজেন হয়ে যাবে। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 21 নম্বর প্রশ্ন। আরও একটা সুন্দর প্রশ্ন দেখো, খুব সুন্দর সুন্দর প্রশ্ন যেগুলো তোমাদের ক্লাস 3 থেকে ক্লাস 8-এর যে বইগুলো আছে পরিবেশবিদ্যার উপরে, সেই বই থেকে কিন্তু এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে এবং তোমাদের এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে যেতে হবে এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবেই পাবে। তো দেখো সমুদ্রের জলে অম্লতা বাড়লে ক্ষতিগ্রস্ত হয় কারা? সমুদ্রের জলে যদি অম্লতা বেড়ে যায়, ঠিক আছে, তাহলে ক্ষতিগ্রস্ত হয় কারা? অপশান এতে আছে স্কুইড, অপশান বিতে আছে স্পঞ্জ, অপশান সিতে আছে ফাইটোপ্ল্যাঙ্কটন, অপশান ডিতে আছে তিমি। তো কারা খুব ক্ষতিগ্রস্ত হয় যদি সমুদ্রের জলে অম্লতা বেড়ে যায়? সমুদ্রের জলে অম্লতা বাড়লে কারা ক্ষতিগ্রস্ত হবে? ঝটপট বলো কী হবে উত্তরটা। তো দেখবে এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে স্কুইড। ঠিক আছে, স্কুইড এবং বড় বড় যে মাছগুলো হয় সেই মাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রের জলে অম্লতা বাড়লে। তাহলে এখানে স্কুইড দেওয়া আছে, তাহলে অপশান এ কিন্তু স্কুইড সঠিক উত্তর হয়ে যাবে। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কিন্তু অপশান এ স্কুইড। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, ইদুক্কুবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ তামিলনাড়ু, অপশান বি কর্ণাটক, অপশান সি পন্ডিচেরি, অপশান ডি কেরল বা কেরালা। তো ইদুক্কুবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঝটপট বলো 22 নম্বর প্রশ্ন। তো ইদুক্কুবাদ ভারতের কেরল বা কেরালা রাজ্যে অবস্থিত। অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, রাসলীলা কোন অঞ্চলের উৎসব? অপশান এ বিহার, অপশান বি রাজস্থান, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি অন্ধ্রপ্রদেশ।
তো রাসলীলা রাসলীলা কোন অঞ্চলের উৎসব? তো আমরা জানি সাধারণত মথুরা বৃন্দাবনে কিন্তু রাসলীলা খুব বিখ্যাত, সেখানকার কিন্তু এটা উৎসব। তাহলে দেখো মথুরা বৃন্দাবন এগুলো কোথায় আছে? এগুলো আছে ইউপিতে, মানে উত্তরপ্রদেশে। তো উত্তরপ্রদেশ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর। তাহলে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, জলে আর্সেনিকের মাত্রা কত? অপশান এতে আছে লিটারে 0.001 মিলিগ্রাম, অপশান বিতে আছে লিটারে 0.1 মিলিগ্রাম, অপশান সিতে আছে লিটারে 0.05 মিলিগ্রাম, অপশান ডিতে আছে লিটারে 0.02 মিলিগ্রাম। তো দেখবে এখানে যে অপশানগুলো আছে এই অপশানগুলো ছাড়াও বিভিন্ন বই যদি আমরা ছায়া প্রকাশনী দেখি বা অনেক সময় ইন্টারনেটে সার্চ করে দেখবে উত্তরটা কিন্তু এরকম দেখায় 0.01 মিলিগ্রাম। তো এই উত্তরটা কিন্তু ভুল, ইন্টারনেটেও আছে এটা, তোমরা নেটে সার্চ করবে দেখবে অনেক জায়গায় 0.01 পেয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু ভুল, ঠিক আছে? তো জলে আর্সেনিকের মাত্রা কত? ঝটপট বলো। তো জলে আর্সেনিকের মাত্রা হবে 0.05 মিলিগ্রাম। তোমরা এটা কোথায় উত্তর পাবে? দেখবে অনিশ চট্টোপাধ্যায়ের বইটা যে আছে টিডি পাবলিকেশনে, সেখানে কিন্তু দেওয়া আছে, বা আমরা যে বিভিন্ন যে বোর্ডের বইগুলো পড়ি উচ্চ মাধ্যমিক লেভেল বা মাধ্যমিক লেভেলে, সেখানেও কিন্তু তোমরা যদি খুঁজে দেখো তো দেখবে 0.05 এটাই কিন্তু শো করে, এটা কিন্তু শো করে না, কিন্তু কিছু কিছু বইয়ে এই উত্তরটা দেওয়া আছে। তো যাই হোক, ওটা আমাদের ব্যাপার নেই, আমাদের সঠিক উত্তরটা হলো 0.05 মিলিগ্রাম। চলো পরের প্রশ্নটা আমরা দেখি, 25 নাম্বার প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নালীপদের সাহায্যে চলাফেরা করে এমন একটি প্রাণী কোনটি? তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? দেখো অপশান এতে আছে তারা মাছ, অপশান বিতে আছে সাগর কুসুম, অপশান সিতে আছে অক্টোপাস, অপশান ডিতে আছে হাঙ্গর। তো নালীপদ, এবার দেখো নালীপদ কাদের মধ্যে থাকতে পারে বা নালীপদের সাহায্যে চলাফেরা করে কারা? তারা মাছ, নাকি সাগর কুসুম, নাকি অক্টোপাস, নাকি হাঙ্গর? তো 25 নম্বর প্রশ্ন, ঝটপট বলো উত্তর কোনটা হবে? এখানে কিন্তু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তারা মাছ। তারা মাছ কিন্তু নালীপদের সাহায্যে চলাফেরা করে থাকে। তাহলে 25 নম্বর প্রশ্নের উত্তর অপশান এ। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে প্রথম, কথাটা কিন্তু ভালো করে মনে রাখবে, ভারতবর্ষে প্রথম বন আইন চালু হয় কত সালে? অপশান এ 1920, অপশান বি 1922, অপশান সি 1923, অপশান ডি 1927। তো ঝটপট বলো ভারতবর্ষে প্রথম বন আইন চালু হয় কত সালে বা কবে? ভারতবর্ষে প্রথম বন আইন চালু হয় 1927 সালে। অপশান ডিতে সেই জিনিসটা আছে বা সেই উত্তরটা আছে, তাহলে আর ডি কিন্তু এখানে সঠিক উত্তর। 1927 সালে কিন্তু ভারতে প্রথম বন আইন চালু হয়। তারপরে সেই আইনটা বারবার রেকটিফাইড হয়েছে, বারবার চেঞ্জ হয়ে এসেছে, কিন্তু 1927 সালেই কিন্তু প্রথম বন আইনটা কিন্তু চালু হয়েছিল। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 27 নম্বর প্রশ্ন বলেছে আপেলের কোন অংশ আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি? আপেলের কোন অংশটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি? অপশান এ শস্য, অপশান বি বীতি, অপশান সি মধ্যস্থক, অপশান ডি পুষ্পাক্ষ। তো বলো আপেলের কোন অংশটা আমরা খাই? আপেল তো একটা ফল, ফলের কোন অংশটা খাই? শস্য, নাকি বীতি, নাকি মধ্যস্থক, না পুষ্পাক্ষ? তো আপেলের আমরা পুষ্পাক্ষ যেটা হয় সেটাই কিন্তু আমরা খাই, তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর, পুষ্পাক্ষ। নেক্সট প্রশ্নে মুভ করছি, 28 নম্বর প্রশ্ন, বিসিজি ভ্যাকসিন প্রয়োগ করা হয় কোন রোগের জন্য? বিসিজিটা কোন রোগের জন্য ব্যবহার করা হয়? অপশান এ কলেরা, অপশান বি বসন্ত, অপশান সি যক্ষা, অপশান ডি টাইফয়েড। তো বিসিজি ভ্যাকসিন কোন রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে? ঝটপট বলো 28 নম্বর প্রশ্ন। তো বিসিজি ভ্যাকসিনটা সাধারণত টিবি বা টিউবারকুলোসিস রোগের জন্য ব্যবহার করা হয়, আর টিবিকেই আমরা জানি যক্ষা বলা হয়ে থাকে, তাহলে অপশান সি কিন্তু সঠিক উত্তর। টিবি বা টিউবারকুলোসিস বা যক্ষা রোগের জন্য কিন্তু বিসিজি ভ্যাকসিনটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদ নোংরা দূষিত জল থেকে ক্ষতিকারক ধাতু
শোধন করতে সাহায্য করে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বুঝতেই পারছো। দেখো, কোন উদ্ভিদ, একটা উদ্ভিদ নোংরা দূষিত জল থেকে ক্ষতিকারক ধাতু শোধন করতে সাহায্য করে? অপশান এ শালুক, অপশান বি কচুরিপানা, অপশান সি পদ্ম, অপশান ডি ভ্যাসিলনেরিয়া। তো অনেকেই এটার উত্তর হয়তো জানো না বা জানো না, সেটাই আমি বলে দিচ্ছি। এটার উত্তর কী হবে? দেখো, কোন উদ্ভিদ নোংরা দূষিত জল থেকে ক্ষতিকারক ধাতু শোধন করতে সাহায্য করে? এটার কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কচুরিপানা। অপশান বি কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, কচুরিপানা কিন্তু নোংরা দূষিত জল থেকে ক্ষতিকারক ধাতু শোধন করতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পোকামাকড়দের মহাকাব্য বইটির কার লেখা? অপশান এতে আছে কনরাড লরেঞ্জ, অপশান বিতে আছে জা অ্যারি ফাবা, অপশান সিতে আছে চার্লস ডারউইন, অপশান ডিতে আছে কার্ল ফন ফিশ। তো বলো, পোকামাকড়দের মহাকাব্য বইটি কার লেখা? ঝটপট বলো, যারা উত্তরটা জানো ঝটপট কমেন্ট করে জানাও। পোকামাকড়দের মহাকাব্য বইটি কার লেখা? এই বইটির লেখক কিন্তু অপশান বি জা অ্যারি ফাবা লেখা। ঠিক আছে, তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, কোন রেখা বরাবর মরুভূমি নেই? আমরা জানি আমাদের পৃথিবীর উপর দিয়ে অনেকগুলো রেখা গেছে, অক্ষরেখা, লাঘিমা রেখা। সেরকমই কোন রেখা বরাবর কোনো মরুভূমি নেই? মানে সেই রেখা বরাবর যদি যাও তুমি কোনো মরুভূমি দেখতে পাবে না। অপশান এতে আছে কর্কটক্রান্তি রেখা, অপশান বিতে আছে নিরক্ষরেখা, অপশান সিতে আছে মকরক্রান্তি রেখা, অপশান ডিতে আছে মরু রেখা। ওটা মরু না লিখে মেরু বলো, মেরু রেখায় বললে ভালো হবে। তো ঝটপট বলো, কোন রেখা বরাবর কোনো মরুভূমি নেই? তো 31 নম্বর প্রশ্ন, কোনটি উত্তর হবে ঝটপট বলার চেষ্টা করো। প্রশ্ন নাম্বার দিয়ে কিন্তু উত্তরটা বলার চেষ্টা করবে এবং নিজেরা যেটা জানো সেটাই উত্তর করো, কারো দেখে উত্তর করার চেষ্টা করবে না। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নিরক্ষরেখা। তাহলে নিরক্ষরেখা বরাবর কোনো মরুভূমি কিন্তু নেই। ঝটপট বলো, 32 নম্বর প্রশ্ন, কী উত্তর হবে? দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব মরুভূমিতে বসবাসকারী মানুষদের বলা হয় কি? নামিব মরুভূমিতে বসবাসকারী মানুষদের কি বলা হয়ে থাকে? অপশান এতে আছে রেড ইন্ডিয়ান, অপশান বিতে আছে এক্সকিমো, অপশান সিতে আছে বুশম্যান, অপশান ডিতে আছে শান বুশম্যান। তো 32 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটা বলো, কি উত্তর হবে? থার্টি 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ পশ্চিম আফ্রিকার নামিব মরুভূমিতে বসবাসকারী মানুষদের কি বলা হয়ে থাকে? তো দক্ষিণ পশ্চিম আফ্রিকায় বসবাসকারী মানুষদের কিন্তু বুশম্যান বলা হয়ে থাকে। তাহলে অপশান বি কিন্তু এই অপশান সি এখানে সঠিক উত্তর, বুশম্যান। 32 নম্বরের সঠিক উত্তর অপশান সি। নেক্সট প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, অ্যাজোলা এক ধরনের। অপশান এ ধানের প্রজাতি, অপশান বি গমের প্রজাতি, অপশান সি পানা, অপশান ডি ফ্রান। অ্যাজোলা, এইসব রাইজোবিয়াম কি, অ্যাজোলা কি, ছত্রাক কি, এই সব জিনিসগুলো কিন্তু পরীক্ষার সময় খুব দেয়, খুব গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো, এগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। তো অ্যাজোলা হলো এক ধরনের ফ্রান, অপশান ডি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, সাগর কুসুম যে মাছের সঙ্গে মিথজীবী সম্পর্ক আবদ্ধ করে? ক্লাস 6-এর বইয়ে কিন্তু এটা আছে। সাগর কুসুম কোন মাছের সঙ্গে মিথজীবী সম্পর্কে আবদ্ধ করে? অপশান এ ইলিশ, অপশান বিতে আছে ক্লাউন, অপশান সিতে আছে হাঙ্গর, অপশান ডিতে আছে তিমি। তো সাগর কুসুম যে মাছের সঙ্গে মিথজীবী সম্পর্কে আবদ্ধ করে তার নাম হলো অপশান বি ক্লাউন মাছ। তাহলে সাগর কুসুমের সঙ্গে মিথজীবী সম্পর্ক স্থাপন করে কি? ক্লাউন মাছ। এই সাগর কুসুমের সঙ্গে আরও একটা জিনিস কিন্তু মিথজীবী সম্পর্ক করে, যেটা হলো সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়া। তাহলে সাগর কুসুমের সঙ্গে দুটো জিনিস কিন্তু মিথজীবী সম্পর্ক স্থাপন করে, একটা হলো ক্লাউন মাছ আর একটা হলো সন্ন্যাসী কাঁকড়া।
দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, দুটোই কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে? কারণ ক্লাস 6-এর বইয়ে কিন্তু এই জিনিসগুলো আছে। তো প্রথম চ্যাপ্টারটা যদি তোমরা খুলে থাকো দেখবে এই ছকের মাধ্যমে এগুলো কিন্তু করে দেওয়া আছে। চলো পরের প্রশ্নে আমরা মুভ করছি। 35 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া জীবাণু যেখানে বাসা বাঁধে, ম্যালেরিয়া জীবাণু কোথায় বাসা বাঁধে? অপশান এ অন্ত, অপশান বি পাকস্থলী, অপশান সি ফুসফুস, অপশান ডি লোহিত রক্তকণিকা। তো ম্যালেরিয়া জীবাণু যেখানে বাসা বাঁধে সেটি হলো অপশান ডি লোহিত রক্তকণিকা। মানুষের যে লোহিত রক্তকণিকা, ঠিক আছে, রেড সেল ব্লাড যেটাকে বলে আরসিবি বলে যেটাকে, সেই লোহিত রক্তকণিকায় কিন্তু আমরা দেখি ম্যালেরিয়ার জীবাণু কিন্তু বাসা বাঁধে। তাহলে 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, কি সুন্দর দেখো প্রশ্নটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখো। শান্তনুর মাসির বাড়িতে রেশম মথের চাষ হয়, তার মাসির বাড়ি কোথায় হতে পারে? তাহলে রেশম মথের চাষ কোথায় হয় সেটাই জানতে চাওয়া হয়েছে। অপশান এ দার্জিলিং, অপশান বি পুরুলিয়া, অপশান সি বর্ধমান, অপশান ডি মালদা। তো আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের দুটো জেলাতে কিন্তু রেশম মথের চাষ করা হয়ে থাকে। তার মধ্যে একটা এখানে অপশানে আছে, আর একটা দেয়নি, সেটা লিখে দিই। আর একটা হলো মুর্শিদাবাদ জেলা, ঠিক আছে, মুর্শিদাবাদ জেলা। তো আর যেটা হয় সেটা কি আছে বলো, দার্জিলিং নাকি পুরুলিয়া না বর্ধমান নাকি মালদা? তাহলে রেশম মথের চাষ করা হয় কিন্তু একটা হলো মুর্শিদাবাদ জেলা আর একটা হলো মালদা জেলা। তাহলে অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর, মালদা হয়ে যাবে। তাহলে 36 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন 37 নাম্বার প্রশ্ন, হাঙ্গর ও কড মাছের লিভারের তেলে থাকে, হাঙ্গর এবং কড মাছ এই দুটো মাছের লিভারের তেলে থাকে কী থাকে? অপশান এ শর্করা, অপশান বি প্রোটিন, অপশান সি ভিটামিন নাকি অপশান ডি ফ্যাট। তো বলো এবার, তেল দেখি অনেকেই কিন্তু ফ্যাট মনে করবে, ফ্যাট উত্তর করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, ফ্যাট কিন্তু উত্তর হবে না, ঠিক আছে? কি উত্তর থাকে? তো হাঙ্গর এবং কড মাছের লিভারে কিন্তু আমরা জানি ভিটামিন থাকে। এবার কোন ভিটামিন থাকে সেটা জানতে হবে। তো ভিটামিন দেখা গেল হাঙ্গর এবং কড মাছের লিভারে থাকে ভিটামিন এ বি সি ডি, এরকম উত্তর দিয়ে দেবো। তাহলে কী করে দেখবো আমরা? তো হাঙ্গর এবং কড মাছের লিভারে কিন্তু থাকে ভিটামিন এ আর ভিটামিন ডি। তো সব থেকে বেশি ভিটামিন ডিটাই থাকে, আবার ভিটামিন এও থাকে। তো পরীক্ষায় যদি অপশানে ভিটামিন এ বি সি ডি দেয় তাহলে আমরা কিন্তু ডিটাকে উত্তর করব, কারণ ডি বেশি পরিমাণে থাকে, আর খুব সামান্য পরিমাণে কিন্তু বা অল্প পরিমাণে ভিটামিন এও থাকে হাঙ্গর এবং কড মাছের লিভারের তেলে। তাহলে হাঙ্গর এবং কড মাছের লিভারের তেলে কি থাকে? অপশান সি ভিটামিন থাকে। তো 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, কি বলেছে? পাউরুটির গায়ে যে অসংখ্য ফুটো থাকে, একটু আগে আমরা এরকম একটা প্রশ্ন বললাম কিন্তু, কারণ পাউরুটি থেকে নির্গত হয়, ঠিক আছে, পাউরুটির থেকে নির্গত হয়। সময়টা কেমন লাগছে? পাউরুটি থেকে কি নির্গত হয়? অপশান এ আছে অক্সিজেন, অপশান বি আছে অ্যালকোহল, অপশান সি আছে ইস্ট, অপশান ডিতে আছে কার্বন ডাইঅক্সাইড। তো দেখো পাউরুটির গায়ে যে কালো কালো ছোপ ছোপ থাকে সেটা ছত্রাকটার নাম হলো ইস্ট, ইস্টের জন্য কিন্তু দেখা যায়। তো এবার পাউরুটির গায়ে যে অসংখ্য ফুটো থাকে সেটার কারণটা কি? কিছু একটা নির্গত হয়, তো সেটা কী নির্গত হয়? অক্সিজেন নাকি অ্যালকোহল নাকি ইস্ট নাকি কার্বন ডাইঅক্সাইড? অনেকে ইস্ট উত্তর করবে কিন্তু ইস্ট কিন্তু উত্তর হবে না, ঠিক আছে? তো পাউরুটির গায়ে কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার জন্য কিন্তু ওই ছোটো ছোটো ফুটোগুলো দেওয়া থাকে, ঠিক আছে, অসংখ্য ফুটো থাকে। অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। 38 নম্বর প্রশ্ন কি থাকে? কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়ার জন্য বা নির্গত হওয়ার জন্য কিন্তু পাউরুটির গায়ে অসংখ্য ফুটো থাকে। নেক্সট প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, নিচের কোন শক্তির উৎস নবীনকরণযোগ্য নয়? নিচের কোন শক্তির উৎস নবীনকরণযোগ্য নয়? অপশান এ প্রাকৃতিক গ্যাস, অপশান বি সৌরশক্তি, অপশান সি জলবিদ্যুৎ শক্তি, অপশান ডি বায়ু শক্তি। তো নবীনকরণযোগ্য নয় কোনটি?
ঝটপট উত্তর করার চেষ্টা করো। তো দেখো, সৌরশক্তি, জলবিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি, এগুলো সবই কিন্তু নবীনকরণযোগ্য শক্তি। তাহলে কোনটি নবীনকরণযোগ্য শক্তি নয়? সেটা হলো প্রাকৃতিক গ্যাস। তাহলে অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর, প্রাকৃতিক গ্যাস। তো নিম্নের কোন শক্তির উৎস নবীনকরণযোগ্য শক্তি নয়? তাহলে অপশান এ প্রাকৃতিক গ্যাস কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো নেক্সট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। 40টা প্রশ্নই রাখা হয়েছে আজকে। তো মানবদের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? শ্বসনতন্ত্র মানে শ্বাস যে নিই তার প্রধান অঙ্গ কোনটি? অপশান এ ফুসফুস, অপশান বি ত্বক, অপশান সি হৃৎপিণ্ড, অপশান ডি পেশি। তো এটা সবাই পারবে, খুব বাচ্চা একটা প্রশ্ন রাখা হয়েছে। তো ঝটপট উত্তর করো, 40 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? দেখো, সবসময় যে কঠিন প্রশ্ন হয় এমন কিন্তু না, সোজা কঠিন সব মিলিয়েই কিন্তু প্রশ্ন হবে। তাই সব রকম প্রিপারেশান নিয়েই কিন্তু আমাদের পরীক্ষা হলে যেতে হবে। আর সবথেকে বড় কথা, 30 নাম্বারের যে পরীক্ষা হবে সেখানে কিন্তু কোনো জায়গায় বলা নেই যে 15 নাম্বার সাবজেক্ট আর 15 নাম্বার পেডাগজি থাকবে। তো 30 নাম্বার প্রশ্নে কিন্তু বিভিন্ন টাইপের প্রশ্ন হতে পারে। পেডাগজি থাকবে, অবশ্যই পেডাগজি থাকবে, কিন্তু পেডাগজি যে 15 নাম্বার থাকবে এটা কিন্তু ওরা কখনোই কনফার্ম করেনি কিন্তু। ঠিক আছে, যে তাই আমাদের কিন্তু সব রকম প্রিপারেশান নিয়েই পরীক্ষায় যেতে হবে। তো মানবদের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? অঙ্গটি হলো অপশান এ ফুসফুস। এই ছিল আজকের আমাদের 40টা প্রশ্ন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবে। চ্যানেলে যারা নতুন আছো, যারা নতুন আমার ভিডিওটা দেখছো, অনেকেই সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে রাখবে, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করব বা ভিডিও দিব তখন তোমরা কিন্তু সেই ভিডিও নোটিফিকেশান অবশ্যই পেয়ে যাবে। এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। 24 তারিখে পরীক্ষা, অ্যাডমিট সবার ডাউনলোড হচ্ছে, সবাই অ্যাডমিট ডাউনলোড করে নেবে ঠিকমতো। থ্যাংক ইউ।